দূরের কাছের সুপ্রিয় দর্শক, দৈনিক ৭১-এর কথার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মঈনুদ্দিন। গেল মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবের মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। এখনও সেই উৎসবের আমেজ আমাদের ঘরে ঘরে বিরাজ করছে, মানুষের মধ্যে সেই উৎসবের আমেজটা রয়ে গেছে। এই অবস্থায় আমরা ঈদের উৎসবটাকে আরও রঙিন করতে দৈনিক ৭১-এর কথার স্টুডিওতে আমাদের সিলেটের দুই জনপ্রিয় তারকা, দুই জগতের দুই জনপ্রিয় তারকাকে আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা তাদের সাথে আজকে আড্ডা দেব, প্রাণ খুলে আড্ডা দেব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেটি নাটক পাড়ার জনপ্রিয় তারকা, যাকে এক নামে চেনেন সবাই, মুরাদ, বেলাল আহমদ মুরাদ। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরেকজন শিল্পী উপস্থিত হয়েছেন, মৌসুমী দেব, একেবারে নতুন তারকা, যিনি যমুনা টেলিভিশন সহ মাছরাঙ্গা টেলিভিশন এগুলোতে নিজের পারফরমেন্স প্রদর্শন করে বাহবা কুড়িয়েছেন। আমরা এই দুজনের সাথে আজকে আড্ডা দিব। আমি প্রথমেই মুরাদের কাছে যাব। মুরাদ, আপনি তো সময়ের জনপ্রিয় তারকা এবং আমরা জানতে পেরেছি আপনি ২৮১টা নাটক আপনি নির্মাণ করেছেন আপনার নিজের প্রতিষ্ঠান থেকে, নিজের হাউস থেকে, গ্রিন বাংলা থেকে। তো এই নাটকে আসার অনুপ্রেরণা আপনি কোত্থেকে পেলেন, বা এই যে জনপ্রিয়তা যেটা আপনার বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনি কোথাও গেলে, আগে যেরকম আমরা দেখতাম যে সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা কোথাও গেলে মানুষ ভিড় করতো তাদেরকে দেখার জন্য, সেই অবস্থাটা এখন আপনার ক্ষেত্রে, আপনি কোথাও গেলে ভিড় জমে যায় যে আপনাকে লোকজন দেখতে চায়। এই জনপ্রিয়তা কেমন উপভোগ করেন, বা নাটকে আসার এই যে অনুপ্রেরণা আপনি কোথায় পেলেন? প্রথমেই ধন্যবাদ এই ৭১-এর কথা, আর এরপরে ৭১-এর কথা পরিবারের মঞ্জু ভাই, মঈনুদ্দিন ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং ৭১-এর কথা সম্পাদক মমতাজ চৌধুরী, তাদেরও অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমরা দাওয়াত করার লাগি। এবং একজন কণ্ঠশিল্পী হলে আমি এসব সময় আলাদা তার প্রতি ভালোবাসা। তো মঈনুদ্দিন ভাই কিছু কথা কইছেন যে জনপ্রিয়তা, এবং একটা কথা, আমি ইলাইনো আইলাম কিলা এই নাটক। তো এটা মূলত আমার আম্মায় আমি যখন খুব ছোট আসলাম তখন এলাকাত পাড়া মহল্লা যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান হইত। তো যেমন খুশি তেমন সাজো এগুলা যে প্রত্যেক বছর বিভিন্ন দিবস উপলক্ষে, তো এগুলাতে আমি আগে মিস্টার বিনের অভিনয় করতাম। আমি আমার আম্মায় দেখাইতে আগে ইত্যাদি দেখতাম। ইত্যাদি মূলত একটা প্রেরণা, যেটা স্বপ্ন রাসিল ইতিমধ্যে এটা কাজ করার সুযোগ হয়েছে। তো আম্মায় দেখাইতে ওগুলো আমি করতাম, এবং আমি তখন ফার্স্ট হইতাম, সেকেন্ড হইতাম না কোনো সময়। তো একবার মনে খালি সেকেন্ড হয়েছিলাম, ওই যে বর্তমানে ২৪ নম্বরের কাউন্সিলর রেবেকা, তাই না, আমার বাগনি লাগে। তো তাই ফার্স্ট হয়ে গেছিলাম, তাই না, খুব বালা এই মমি সিঙ্গি ভাষায় মারতে পারতাম। তো মূলত যেমন খুশি তেমন সাজা থেকে শুরু। এরপরে একটা সাংস্কৃতিক একটা মঞ্চ নাটকের গ্রুপের সুকুত করি তারা নিশ্চয় পর্যায়ক্রমে ২০০৭ আমি বৈশাখী টিভির পদ্মকুড়ি একটা প্রতিযোগিতা আছে, ওটার রানার্স আপ হয়েছিলাম, ওটা থেকে শুরু। আর একটা বিষয় হচ্ছে ছবি তুলে, ইনো আমার একটা কারেকশন আছে, ছবি এখন জেসার লগে তুলে দেখা গেছে আখতার বালা হরি সুরে গিয়ে পাইরে খাইছে, এখন হেও মোটামুটি জনপ্রিয়। মোটর নষ্ট হয়ে গেছে হইয়া এই বেটা বাড়িতে ঘুমাইতে পারেন না, মানে মানুষের ছবি তুলেন দেখলে। তো ছবি তুলার লগে আমি জনপ্রিয়তাটা এক করা দিতে না, কারণ জনপ্রিয় ওটা অনেক বড় বিষয়। আমরা জনপ্রিয় আমি মনে করি না, এটা ভালোবাসা। যেমন আজকে আপনার ভালোবাসেন আপনার বাচ্চারা ছবি দেখাইবার লাগে নিরা। আর জনপ্রিয় মানুষগুলো হইলো তারা বাংলাদেশের যারা বড় বড় সেলিব্রিটি আছেন, এই যে হানিফ সংকেত, এই বড় বড় অভিনেতা যারা আছেন, সালমান খান, শাহরুখ খান, হেরা হয় জনপ্রিয়। আমরা ভালোবাসা পাই, এটা মানছে মায়া করি জহরে, ওটা। আচ্ছা, আমরা এটা জানলাম মুরাদের কাছ থেকে যে তার মায়ের কাছ থেকে অনুপ্রেরণাটা তিনি পেয়েছেন, কিন্তু উপভোগ করেন কেমন আপনি এই যে জনপ্রিয়তাটাকে, আপনাকে যে মানুষ ভালোবাসে সেটা উপভোগ কেমন করেন? এটা আসলে বিশাল মানুষের ভালোবাসা, আসলে টেকা দিয়ে কিচ্ছু হয় না। অনেক মানুষের টেকা পয়সা আছে, ঔষধ খাইয়া ঘুমানি লাগে,
আর আমরা ঘুম ভাঙ্গে না 12টা 1টা বাজি যায় ওলা একটা বিষয়। তো উপভোগ এমন একটা বিষয়, মানুষের যখন ভালোবাসা দেখায় রেসপন্স করেন তখন মনে হয় যে আসলে দুনিয়ার শান্তি, দুনিয়ার যে শান্তি এগুলার একটা শান্তির একটা বড় অংশ এটা। আচ্ছা, সিলেটি নাটক যেগুলা হচ্ছে সেগুলা তো মানের দিক দিয়ে অনেক সময় দেখা যায় যে কোয়ালিটি যেটা সেটা ধরে রাখা সম্ভব হয় না। অনেক নাটক যেগুলা অশ্লীলতার দুষ্ট বা যেগুলা আসলে গুণগত কোনো মানই নেই, এরকম অসংখ্য নাটক হচ্ছে বা সিলেটকে রিপ্রেজেন্ট করছে যে নাটকগুলা, সেগুলা আমরা যারা সিলেটি আছি তারা দেখছি যে আমাদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়ে থাকে সিলেটি নাটকগুলোতে। এক্ষেত্রে আপনার ভূমিকা কি? আপনি কি সিলেটকে অ্যাকচুয়ালি সিলেটের মানুষকে পজিটিভলি বা ইতিবাচকভাবে আপনারা উপস্থাপন করার চেষ্টা করেন? আমরা দেখেছি যে বেশিরভাগ নাটকেই কিন্তু আমরা এই নেতিবাচক চরিত্রগুলোই বেশি প্রাধান্য পায়। ভূমিকার আর একটা অপর নাম হইল যে পথ দেখানি, মানে ভূমিকা সত্তা থাকে যেগুলো সারাংশ কিতা। তো আমরা যে নাটকগুলা করি প্রত্যেকটা নাটক শিক্ষণীয় থাকে, বাস্তবতা ধর্মী থাকে। এইগুলার কারণে সিলেটি নাটক ইতিমধ্যে অনেক চেঞ্জ আছে। আর একটা বিষয় হয়ে যে সিলেটে যারা নাটক করেন কোয়ালিটি মেনটেন করা যায় না, এর প্রধান কারণ হইল বাজেটের অভাব, স্পন্সরের অভাব। সবগুলা নিজেরা করতে, যারাও নাটক করেন নিজেরা খরচে করা লাগে, ওগুলা ইউটিউবটা কি ব্যাক পাইয়া আমরা নাটক করি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ নাটকের দিকে দাবিত হচ্ছে। এখানে কি আয়ের কোনো উৎস আছে? ভালো উৎস আছে, আয়ের উৎস আছে বালা, কিন্তু এটার কোনো মনিটরিং বোর্ড বা কোনো ধরনের একটা কন্ট্রোল না থাকার কারণে, সেন্সর না থাকার কারণে যে ইচ্ছা, যেমন দেখেন যে আমার লাগান ফাস্টফুডি মানুষের নাটক করলে, শার্ট প্যান্ট ইন্ডিয়া খালা মানুষের নাটক করলে আমিও পারবো, হে দেখেন আমার থেকে আরো সুন্দর, বডিও বড়। তো এই যে একটা দ্রুত অনলাইনের যুক্ত, চাইলেও যেহেতু ফেসবুকে দেওয়া যায়, যে কোনো জিনিস ইউটিউবে দেওয়া যায়, এটার কোনো বোর্ড না থাকায় এতে বিপরীত একটা সমস্যা দেখা দেয় যে সিলেটের সংস্কৃতি, যেমন যারা খররা নাটক তারা অবশ্যই বালা কাজ করা, আমি ছাড়া আমার থেকে বালা কাজ করা অনেক আছে, আমার অন্যান্য বাইন যারা নাটক করা। কিন্তু অনেক মানুষ আছে যারা এটারে নষ্ট হইল, এটার যে কোনো বোর্ড না থাকায় এই সিলেটের মান মর্যাদা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ সিলেটের একটা ঐতিহ্য আছে, আমরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, ধর্মীয় ঐতিহ্য আছে। তো এটা নষ্ট হওয়ার কারণ হইলো এটার কোনো বোর্ড না থাকায় এটার একটা ভূমিকা রাখতে হইব। যেহেতু আপনারা সাংবাদিক মহল বা এই গুরুত্বপূর্ণ মিডিয়াতে আসেন, এটার একটা চিন্তা না করলে আগামীতে আমরা এটা লইয়া শিক্ষার কিছু না পাইলে বাচ্চারাও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা মুরাদের কাছ থেকে অনেক কিছু আজকে অনেক গল্প করব। এখন একটু আমরা মৌসুমী দেবের কাছে যাব, আমরা মৌসুমীর কথা শুনি একটু। মৌসুমী, আপনি গানের জগতে কিভাবে জড়িয়ে পড়লেন বা এই জগতে কিভাবে এলেন? আপনি তো ফকির আলমগীরের হাত থেকে পুরস্কার নিয়েছেন বা উদীচী শিল্পী গোষ্ঠী, সেখান থেকেও আপনি পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন, টেলিভিশনে গান করেছেন, বিদেশেও আপনার গানের অভিজ্ঞতা আছে দেশের বাইরে। তো কিভাবে এই জগতে এলেন আপনি? শুরুতে ৭১-এর কথাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আড্ডাতে আমাকে সামিল করার জন্য। যাকে ধন্যবাদ না দিলে না হয় এত সুন্দর আড্ডাতে আমাকে আনার জন্য, আমার ছোট ভাই, নাম বলবো না, থাক, সেটা লুকানোই থাক। ৭১-এর কথা সবাই সেটা জানতে পারবে কে। তো ছোট ভাইটাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার পরিচয়টা দেওয়ার জন্য। তো আপনি জানতে চেয়েছেন যে আমার এখানে গানের জগতে আসাটা কি করে। আমাদের পরিবারের প্রায় প্রত্যেকেই এই গানের সাথে বা তবলার সাথে, নাচের সাথে, আবৃত্তির সাথে, নাটকের সাথে একটু একটু করে জড়িত। তো সেখান থেকেই আমি ছোট থেকেই দেখে আসছি যে আমার কাকাতো বোন, কাকাতো ভাই, আমার নিজের ভাই, আমার কাকা যিনি লন্ডনের মতো একটা জায়গায় থেকে এখনো নাটক করে যাচ্ছেন। কিছুদিন আগে উনার একটা রচনার নাটক উনি এখানে করে গেছেন। তো উনার থেকে, উনিও অনেক ভালো গান করেন, বাজাতে পারেন, উনার থেকে। তাছাড়া আমার যেটা বেশি, যার জন্য বেশি আমার গান শেখা, সেটা হলো আমার বাবা প্রচণ্ড গান ভালোবাসতেন। তো আমি দেখতাম বাবা যারা গান করতো তাদেরকে ডেকে ডেকে এনে বলতেন যে একটু গান শোনানোর জন্য, যারাই মানে এত ভালো পারতো না তারপরও বাবা ডাকতেন। তো আমার খুব ইচ্ছে জাগতো, ইস আমি যদি পারতাম, বাবাকে শোনাতে পারতাম, বাবা একে ওকে ডাকতে হতো না। তো সেখান থেকে বাবাকে, কিন্তু ভগবান সেটা আর
মানে হয়নি, বাবা আমাদের 97 সালে মারা যান। তো বাবাকে শোনাতে পারিনি, সবাইকে শোনাই, জানি না কতটুকু ভালো করি, চেষ্টা করি ভালো করার। আচ্ছা, একটু এভাবেই আপনার গানের জগতে আসা। তো আপনি সিলেটে তো গান শিখেছেন হ্যাঁ, নিশ্চয়ই। আমার শুরুটা হলো ওই যে আপনি বলেছেন যে উদিতি থেকে, আমার শুরুটা হয়েছে উদিতি থেকেই। উদিতিতে স্বরাজ দে স্যারের থেকে আমি আমার শিক্ষা, আমার গানের গুরু তিনি স্বরাজ দে, ওনার থেকে আমার বেসিকটা শেখা হয়। উদিতি থেকেই আমার শুরু হয়েছিল। আচ্ছা, আপনি টেলিভিশনে কাদের সাথে গান করেছেন? জনপ্রিয় শিল্পী সবাই চিনেন, সালমা এবং গামছা পলাশ ভাই, ওনাদের সাথে একটা গানের কোরাসে আমি ছিলাম। আচ্ছা, তো সেখানে কেমন ইয়ে পেলেন আপনি, মানে সাড়া পেয়েছেন? সাড়া অবশ্যই পেয়েছি, অনেক ভালোই সাড়া পেয়েছি। প্রথমে যখন গানটা করছিলাম, যেহেতু এটা আগে একবার গানটা বের হয়েছিল, সর্বতমঙ্গল রাধে গানটা ছিল এটা, তো একটু টেনশনে ছিলাম যে যেহেতু সর্বতমঙ্গল রাধে ওইটা, কিন্তু ওই গানটা কিন্তু আমাদের অনেক জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন, অনেকেই গেয়েছেন, তো অনেক ওই গানটা আগে থেকেই খুব জনপ্রিয় ছিল। তো সেকেন্ডলি যখন এই গানটাকে একটু মডিফাই করে, একটু ইয়ে করে গাওয়া হয়, তখন একটু টেনশনে ছিলাম যে আসলে কতটুকু সাড়া পাবো। না, অনেক ভালোই সাড়া পেয়েছি, আর সবাই শুনেছে, সবাই বলেছে ভালো হয়েছে, ভালো লেগেছে শুনতে। আমরা আজকে আপনার কাছ থেকে গান শুনবো, মাঝে মধ্যে দুই একটা গান আমরা শুনবো আজকে। বেলালেও নিশ্চয়ই সেটা চান, যে বলেছেনও যে আমরা আপনার কাছ থেকে শুনবো। তো আমার একটা জানার আগ্রহ যে ধরেন সিলেটকে আসলে এটা আধ্যাত্মিক শহর, আমরা আধ্যাত্মিক রাজধানী বলে থাকি, এবং এটা গানেরও শহর। এখানে অসংখ্য গুণী শিল্পী, সাধক, গানের সাধক জন্মেছেন। তো তাদেরকে কি এখন অনুসরণ করা হচ্ছে, বা আমরা তাদের কাছ থেকে কি দূরে সরে যাচ্ছি কিনা, এরকম কিছু মনে হয় কি আপনার? কিছু তো শিল্পীরা আছেন যারা এটাকে ধরেই রাখছেন, এটাকে আরো মানে আমাদের যে যারা গুণী শিল্পীরা, যেমন শাহ আব্দুল করিম স্যার, তারপর রাধারমণ দত্ত, সীতালম ফকির, এদের গানকে আসলে সিলেটের অনেক শিল্পীরা আছেন, অনেক মানে আরো নতুন ভাবে মানে এটাকে উপস্থাপনা করে আরো সুন্দর করছেন। তো মনে হচ্ছে না দূরে ঠেলে দিচ্ছে, এটাকে আরো কাছে নিয়ে আসছেন মনে হচ্ছে। একটা গান কি এখন শোনা যায় আপনার কাছ থেকে? বেশি পুরো দরকার নেই, কিছু অংশ আমরা এখন শুনি, পরে আবার শুনবো। আপনার যেটা ভালো লাগে সেটা। আমি আসলে বেশিরভাগই ফোক টাইপের গানগুলোই করি, সিলেটের গানগুলোই করি। তো এখনো আমি সিলেটের গানই করছি। আগে বলেছিলাম ছোট ভাই, তো ওরই প্রিয় একটি গান, ও আগেই বলেছিল গানটা করতে, তো আমি চেষ্টা করছি ওই গানটা করার, রাধারমণ দত্তের ভ্রমর করে গিয়া। আচ্ছা, একটু শুনি। শুধু মুখটা, মুখ। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। আরেকটু গান। ভ্রমরে কয়ো গিয়া
বাহ, চমৎকার, অত্যন্ত চমৎকার। আসলে আমরা এখানে বসে যেরকম উপভোগ করেছি, আমরা আশা রাখছি যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমে তারাও উপভোগ করছেন। আমরা আরও গান শুনবো সামনে। এ পর্যায়ে মুরাদের কাছে আবার আমরা ফিরছি। ও মুরাদের কাছে আমার প্রশ্ন একটা, যে এটা অনেকেরই প্রশ্ন, যে আসলে সিলেটের মানুষ ধর্মপরায়ণ এবং অতিথিপরায়ণ। এটা সর্বমহলে, সব দেশে, সব অঞ্চলে আমাদের সিলেটের একটা খ্যাতি আছে। তো এখান থেকে একটা প্রশ্ন আপনার কাছে, যে সিলেটি নাটকগুলোতে দেখা যায় যে ধর্মকে নিয়ে কটাক্ষ করার একটা প্রবণতা অনেক ক্ষেত্রেই দেখা যায়, যে এটা এটা অনেকেই করে তাকে নাটক তৈরি করার ক্ষেত্রে, যে ধর্মকে যেভাবে উপস্থাপন করা হয় সেটা একটা নেতিবাচক প্রভাব আমাদের দর্শকদের উপর পড়ে। সেক্ষেত্রে আপনারা যারা এই শিল্পের সাথে জড়িত তাদের কে দোষে না নাকি, আপনার বক্তব্যটা এক্ষেত্রে কি? এটা আসলে যারাও নাটক তুলিয়া ধরেন অনেক ক্ষেত্রে না জানার কারণে কিছু অভিনেতা বা কিছু নির্মাণ ইলই যায়, যে ধর্মীয় বিষয়গুলো না জানার কারণে। আমরা বিগত রমজান মাসে যে নাটকগুলা করছি সবগুলা তো দেখা গেছে আমরা সেই হুজুরের চরিত্র, সেই মুসল্লি চরিত্র, মসজিদও বানাইছি আমরা সেট, এইরকম বিভিন্ন ইয়ে করছি, এগুলো বিভিন্ন মন্তব্য আইছে। তা আমরা যেগুলা নাটক করি, যেগুলো বিভিন্ন ইসলামিক স্কলার হলো বিভিন্ন কমেন্টসগুলা, যে ইসলাম কোনটা রাইট কোনটা রং, এই গুরামিগুলারে তুলিয়া ধরার লাগে। অর্থাৎ ধর্মীয় অনেক গুরামি আছে। আমরা সিলেট জেলা ধর্মর দিক দিয়ে একটা আধ্যাত্মিক নগরী, ঠিক তেমনিভাবে ধর্মীয় বেশ গুরামিও আছে। আমরা মুসল্লি হলোর মাঝে হইতে পারে, এভাবে হুজুর হলোর মাঝে, আবার এইগুলারে আমরা তুলিয়ে ধরার চেষ্টা করি। যে ধর্মী নাটক মাঝে কোনো সময় রমজান মাসের এই হক কিতা, রমজান মাসের কিতা করা উচিত, ইমাম সাহেবরে কিলা মূল্যায়ন দেওয়া উচিত, বা ধর্মে কিতা হয়, এগুলো কোনোদিন আইসে না। আপনারা হয়তো সিলেটি নাটকও দেখছেন না, কিন্তু আমরা এগুলারে তুলিয়ে আনছি। ধর্মীয় গুরামি আমরা তো দেখি যে অনেক সময় যে ধর্মীয় বিষয়টাকে হাসির কুড়াকে পরিণত করা হয়। এটা ধরেন একজন অভিনেতা অভিনয় করছেন, কিন্তু তার দাড়িটা এমনভাবে রাখা হয়েছে যে এটা হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়েছে। একজন ইমাম সাহেব বা একজন মুয়াজ্জিম সাহেবের দাড়ি যেভাবে রাখেন এভাবে রাখা হয় না। হ্যাঁ, এক্ষেত্রে নাটকের অভিনেতা যিনি অভিনয় করছেন তার দাড়িটা এরকম এত খারাপভাবে উপস্থাপনা করা হয় যে মনে হয় যে আমাদের সিলেটের সকল মুয়াজ্জিন বা ইমাম তাদের দাড়ি এইরকম, বা তাদের কথোপকথন যেটা তাদের আচার আচরণ, হ্যাঁ, এইভাবে ইয়ে করা হয়। এটা আসলে সংখ্যায় কম, এইরকম নাটক খুব কম নির্মাণ হয়। তবে আপনি যা করবা, যেমন আজকের অনুষ্ঠান আপনি আমার আঞ্চলিক দর্শকের উপরে চিন্তা করিয়া, যেমন দর্শক তেমন মানুষের এই অভিনয়। সুতরাং দর্শকে এইরকম নাটক অনেক সময় চায় দেখিয়াও অনেক অভিনেতা হলে এগুলা বানায়, দর্শক থেকে এই রেসপন্স নাই তো, যে এগুলা প্রতিবাদ তৈরি হইতো বা রেসপন্স নাই হইতে বানানোর কথা নাই। তারপরে এই নাটকগুলোর সংখ্যা একেবারে কম। শুধুমাত্র দাঁড়িয়ে লাগাইয়া অনেক সময় সমাজের বাস্তবগুলো তুলিয়া ধরি আমরা অভিনেতা হলে, আমরা যেগুলো মনে করি। এবং যদি এরকম কোনো সমস্যা বা দর্শকগুলো বালা না লাগে, তো এইগুলারে আসলে আমরা হরিয়া থাকা বালা, এবং আমরাও এইগুলা থেকে সংশোধন আপনার এই কথার উপরে যে আমরা মনে করি যেগুলো থেকে আমরা একটু চিন্তা করি চলা উচিত বা চলবো। ঈদের সময় কতটি নাটক আপনারা করেছেন? ঈদের সময় আমরা 4টা নাটক হয়েছে ঈদে। এগুলোর মেসেজ কি ছিল? একটা হলো যে বাবার ঈদ মানে আমরা যারা বয়স্ক, ওই যে যারা মুরব্বী হয়ে যান, ওর পরে দেখা গেছে তারা আমরা মার্কেট লইয়া কোনো ভাবি না। আমরা বাচ্চারা ওয়াইফ আমরা বয়সী যারা তারা লিয়া ভাবি, বা তার পকেট খরচ লিয়ে আমরা ভাবি না। একজন বাবা বড় বুড়ো হওয়ার পরে কতটুকু অসহায় হই, যে তার যে পকেট খরচ দরকার, তাই গুড়ার দরকার, তাই আটার দরকার, আমরা বুঝা মনে করি। এটা মনে করতাম না, এটা হলো বাবার ঈদ। আটা করছি অনলাইন, বর্তমানে খুব বেশি যেটা ঘটের অনলাইনে পণ্য ডেলিভারি। এটার কারণে অনেক মানুষ হতাশ হয়। যেমন অনলাইনেও আপনি দিচ্ছেন মগ আইসে জগ, দিচ্ছেন আপনি একটা শার্ট, আমি দিছিলাম 3টা অর্ডার, এটা মানে অন্য হয়ে দিলাম যদিও, আমি 3টা ব্লেজার দিছিলাম খুব সুন্দর দেখিয়া, দিছে 3টা কম দামি ফ্যান্ট আমার। তো এটা দেখিয়া তো আমি এটার গ্রিন মালা তালা ধরে প্যাকিং করে রাখছি, যাতে এটা শিক্ষা স্বরূপ থাকে। তো মোটামুটি বালা দাম হন, আমি অনেক কষ্ট হয়েছি এটা। তো এইরকম বেশ জোখাই। কদিন আগে দিলাম একটা ওয়ারলেস মাইক্রোফোন অর্ডার, আমারে দিছে নষ্ট কিতা একটা ফলমল লেখা। তো এই জিনিসগুলো মানে 80-র পাশাপাশি যে সারা পৃথিবী অনলাইন নির্ভর। আমরা যে ইউটিউবে বিজনেস করি, আমরা কেউ সাক্ষী নাই, ইউটিউবে কোনো সাক্ষী নেই। আপনি মনে করুন আমরা দেশে যদি একটা বিজনেস, মঈন ভাই সাক্ষীটা বা আপনার এলাকার কাউন্সিলর 7 জন সাক্ষীতে কেউ টেকা তুলে যান না, মাইর 800 টাকার জায়গা 300 দিয়া করে পারতাম না। এই যে ইউটিউব অনলাইনও
আমরা রেখোই লন্ডন আমেরিকাতে টাকা পাঠায়, আমরা একটা ইমেল দিছে, আমরা ফর্ম ফিল আপ করছি, ওভাবে টাকা দেয় বিশ্বাস। কিন্তু আমরা অনলাইনে আমরা দেশের যুবক হলে বা যুবতী হলে যারা অনলাইনে বিভিন্ন জিনিস বিক্রি করে এই বিশ্বাস না রাখতে পারে, মানুষ হতাশ হয়। বিশাল সম্ভাবনা আছে কিন্তু এটার উপরে আমরা এই নাটক। আর একটা হইলো যে এই যে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট, যে এখন এমন একটা যুগ হয়েছে যে মানুষের যেটা লইয়া বার হয় হুট করে একটা ব্যবসা এলো, মানুষ সবে হুমড়ি হইয়া পড়ে ঝুঁকে। তো এটা লইয়া যে আমরা করছি যে মানুষ মরার আগে যদি বুকিং দিয়ে গেছে বাচ্চাকে, এটা খান্দিত নাই, এখন খান্দিবার লাগি বুকিং দিছে কিছু মানুষের বিভিন্ন ইভেন্ট এইরকম একটা নাটক। তো ওলা আমরা 4টা নাটক আছে। আর হইলো টিকটকার, অর্থাৎ কিছু কিছু মানুষ ওই যে আগে হইলা সস্তা জনপ্রিয় গিয়া দেখা যাচ্ছে তার পারিবারিক কোনো খবর নাই, সামাজিক কোনো খবর নাই, কুনানো নাচের কিতাফরের দরগাত ও যে বৃষ্টি দেরি গিয়ে ওলা চুল যারা ইয়া মেয়েটায় নাচে, যে পবিত্র দরগা এটা বুঝাত নাই। যে এটা লইয়া আমরা যে টিকটক আসলে এটা যোগাযোগ মাধ্যম, এটারে আমরা ভালোভাবে ইউজ করতাম পারি বা এটারে সুন্দরভাবে ইউজ করতাম পারি, এটারে নষ্ট করা হয়ে যায় ওটার উপরে। মানে 4টা নাটকও শিক্ষণীয় এবং একেবারে বাস্তবধর্মী। একটা ঘটনা শিল্পী লিয়ে একটা হই, আজকে যখন শিল্পী আপনারা যখন পুস্টার দিচ্ছেন যে মুরাদ এবং মৌসুমী মুখোমুখি, আমি তো খুব ডরাইছি যদি মুখোমুখি যদি বুয়াই দেন মইন ভাই এটা আথাইন বইবা কোন এটা বালা বিপদে করবো। এখন আমি মোটামুটি এখন শান্তি আছি যে মুখোমুখি নাই কুনাকুনি, যে শিল্পী এক ভাই আমি এক ভাই, মাঝখানেও মইনুদ্দিন ভাই। আমি খুব এটা ডরাইছি যে মইনুদ্দিন ভাই মুখোমুখি পারলে আমার বড় অত বিব্রত, গড়ের যারা মানুষ আছে বা আমার যারা পরিচিত আছেন এরা ভাইরা মুখোমুখি বইও না, একটু বুঝিয়া বইয়া না, আমি যাই আগে দেখা যায় না মুখোমুখি না, দূরেই আছেন, পাশে হারমোনিয়ামও মাঝখানো আছে, এর বাদে মাঝখানো আছেন আমরা মইনুদ্দিন ভাই। এই ব্যাপারে আমিও এখন খুশি, আমার অনেক মানুষও খুশি থাকে। যাই হোক, একটা কৌতূহল আছে যে আপনার নাটকে সবগুলো নাটকেই কিন্তু আমরা দেখেছি যে কোনো নারী চরিত্র নেই। এটা নিয়ে আপনার বক্তব্য কি, বা মানুষ জানতে চায় যে আপনি ধরেন ঘরের ওপাশে একটা নারী চরিত্রকে কাল্পনিক ভাবে উপস্থাপনা করে থাকেন, এটার কারণটা কি? মজা করি যদি হই ফেলা মজা করি হই, হ্যাঁ দুনিয়ার বেটিং যে খানো বেজালো খানো, আপনি দেখো যত ধরনের ঘূর্ণিঝড় আইলো, আইলা লাইলা শিডো, যত ধরনের ঘূর্ণিঝড় বিপদ আপদ বেটিং তোর নামে, এই মহিলারা যেন নিবা তারা একটা হাঙ্গামা। তাইলে আজকে কি কোনো সমস্যা হবে? আমি কইরাম না, তাই তো কইরাম না, তাই তো প্রতিভাবান শিল্পী। উনি মহিলাকে বলছেন না, কিন্তু আমাকে বলছেন। আচ্ছা যাই এখন আমরা যে ভারতের একটা ইয়ং ফাইন গ্রিন বাংলা গিয়ে কোন সময় খারে লইয়া যাইব মহিলা আনলে, এটা একটা ডর। পাশাপাশি বাস্তবে এখন যদি আই বাস্তব হতে আগরটা যদি এটা ডং করছে, আমার মহিলার আবার খেপি যাবো আমার উপরে, বিশেষ করে তারপরে যে মুরাদ ভাই বলে না বের হতে পারবেন না। আর সিরিয়াস যেটা হইলো, এটা হইলো যে গ্রিন টেলিভিশন নাটক যেগুলো করি এগুলা মহিলা আছে, মানে আমার ডিরেকশন ছাড়া জাতীয় লেভেলে যেগুলা এগুলা মহিলা আছে। আর গ্রিন বাংলাত আসলে স্ক্রিপ্টও আমরা ওলা বানাই যেটা মহিলারা আসলে রাখতাম পারি না বা রাখার স্ক্রিপ্ট ডিমান্ড করে না, যে সময় ডিমান্ড করবো হয়তো দোকানের সুযোগ এখন পর্যন্ত ডিমান্ড করেন না। পাশাপাশি মহিলারা নিয়ে সম্মান দেওয়া একটা গ্যাদারিং গ্রিন বাংলার লিগে আমার মনে হয় আর চলি যায়। এরপরে হইলো যে আপনারা যারা অভিভাবক আছেন, সিলেটি আরো মানুষ আছেন, ব্যতিক্রমতা যেটারে বুঝায় সবই তো মহিলা ঢুকায়। পৃথিবীর বহুত জিনিস বহুত তর, ব্যতিক্রম মানেও একটা ব্যতিক্রমতা, একটা গ্রিন বাংলা একটা ব্যতিক্রম। আমরা মহিলা না ঢুকাইয়া মহিলার চরিত্র আমরা উপস্থাপন করি, তবে কাহিনীত মহিলা তখন ওই যে আপনি কইলা যে আমরা বউর লগে কথা কই, বউর লগে ঝগড়া করি, আমরা বউর কাছ থেকে ব্যাগ নেই, টাকা পয়সা নেই, খাজ্জা করি, মোবাইল সব তা আসেন, কিন্তু সশরীরে দেখা যায় না। এটা একটা রহস্যজনক একটা বিষয় আমাদের কাছে মনে হয় যে বেলাল এটা করে থাকেন না মুরাদ। যাই হোক, আমরা তার অনেকগুলো নাটকই দেখেছি, ভালো লেগেছে। কিছু নাটক প্রথম দিকে অনেকগুলো নাটক যেগুলা করেছিলেন সেগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু মানুষ করতে করতে একটা অভিজ্ঞতা হয়। আপনার এক্ষেত্রে ধরেন প্রথমের কাজ আর এখন যে কাজগুলো এগুলো তুলনা করলে মনে হয় নাকি যে প্রথমে যে কাজগুলো করেছেন সেগুলো খারাপ ছিল বা এরকম কোনো কিছু ছিল? অবশ্যই একটা বাচ্চা যখন আটে তখন যে বাচ্চা যখন আটা শিখে তখন আটে না, ফাও বা এখান দে তোলা হোক ফাওয়ারে দূরে দিয়া বাদে ফাও আস্তে আস্তে জায়গা যায়। এটা মানুষের সৃষ্টির শুরুটা প্রথম যখন হাঁটা এঁকে পাইছে তখন যে মাথা দিই যখন বুঝা যায় আটে ওলা। তো এই দিক দিয়া যে নাটক আমরা যখন পয়লা নির্মাণ করছি তা আমরা তখন এখনো শিখলাম ডেফিনেটলি যে একটু আগে আপনি কইছেন যে নাটকগুলা মানরর না, ওই যে বাজেট
আমরা এইরকম প্রশিক্ষণপ্রাপ্ত ক্যামেরাম্যান নাই, এডিটর নাই। গ্রিন বাংলা এই মুহূর্তে আমরা এগুলো ট্রেনিং দিয়ে আনছি যদিও, কিন্তু আর যারা করেন অনেকেরই এটা বাস্তবতা। আর আমরা যে কাজগুলো এখন অবশ্যই সব পরিপূর্ণ মোটামুটি, যারা অভিনয় করেন, যারা নির্মাণ করেন, যারা এডিটিং করেন, আরও শিখরা আগামীতে আরও আমরা আশা করি যে এই সিলেটি নাটক লইয়া খালি আমি না, আমরা লোকে যারা আসেন, বিশেষ করে খোঠাই মিয়া, খাট্টুশালী, আপনার এলাকার মধুরিস, তারা সবার নাম তো আলাদা আলাদা, শাহেদ মুশারফ, খোঠাই মিয়া, খাট্টুশালী ইলা রাসেল আমিন, মধুরিস ইলা শিপন আহমদ। তো এরা সবে মিলিয়া এই সিলেটি নাটকগুলা যত দিন যার উন্নত, এই যে একটু আগে আপনি যেগুলো হতাশ হয়েছেন এগুলাতেই বাড়াইয়া আবার, যেমন এখন খোটাই মিয়ার অসংখ্য নাটক আছে দাড়ি ছাড়া, এবং বেশ ফেমাস বিভিন্ন চরিত্রে। এখন যে ওই যে সুনা বন্ধু বা আব্দুল হাসিম, অনেক এই জিনিসগুলোর কারণে এখন একটা ব্যালেন্স হয়ে গেছে। তো তারা সবে মিলিয়ে আমরা আশা করি যে এই সমৃদ্ধ একটা ইন্ডাস্ট্রি বা সিলেটি নাটক। এবং আপনি জানেন যে বাংলাদেশের অত বড় আঞ্চলিক কোনো মিডিয়া নাই সিলেট ছাড়া। এই যারা করে এক গ্রুপে করে, তারা করে আজে বাজে কাম করে বিভিন্নভাবে, ডাকা পড়ে এত স্ট্রংলি, এত বেশি মানে নাটক প্রডিউস হয়, এর বাদে নির্মাণ হয়, বা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে দেখে শুধুমাত্র সিলেটি নাটক। এবং এর ব্যাপক দর্শক আছে, অন্যান্য নাটকের দর্শক কিন্তু বিদেশে তো বেশি নাই। যেমন লন্ডন, আমেরিকা সিলেটি নাটক খুব বেশি দেখে। আবার ইন্ডিয়ার তো বিশাল কয়েকটা ইয়ে আছে। ইন্ডিয়া কোন কোন জায়গায় বেশি চলে, কোন প্রদেশ? আসাম, ত্রিপুরা। তো আসামত তো এই সিলেটি ভাষাও তো আমরা থেকে আরো সুন্দর মাতেন, করিমগঞ্জ, হাইলাকান্দি। তো এগুলার ব্যাপক সিলেটি ভাষা, শিল্পী বেজারই আবার সিলেটি গান তো নাটকের কত উফরে, মানে সিলেটি গানের যে বাংলা প্রধানমন্ত্রী যদি গান শুনতে চাই পয়লা এবার সিলেটি গান, করিমর গান শোনা লাগে। মানে সিলেটি গানের একটা প্রভাব এত বেশি। আর সিলেটি গানে বেশিরভাগ মানুষের সার্ভিস দিছে, অর্থাৎ সিলেটি অঞ্চলটা হইলো গানের লাগে উর্বর, বিশেষ করে সুনামগঞ্জ যে এত বেশি ওদিকে একজন গীতিকার, হৌবারি গীতিকার, সব গীতিকার। এবার দেখা না যে অমুক হইলা ব্যাংক সাহায্য করে নিন পত্রিকা সুনামগঞ্জ দেখা যায় এই নৌ গীতিকার, এই নৌ শিল্পী, এই নলা। জয়ন্ত মনে গেছিল যে এই আব্দুল করিম সাহেবের বাড়ির অপোজিটে রুহি ঠাকুর, রনেশ ঠাকুরের বাড়ি। এই যে একজন থেকে আরেকজন টানা, একজন থেকে আরেকজনের প্রতিভা, এটা শুধু সিলেটও। আপনি তো ভারত গিয়েছেন আপনি পারফর্ম করতে, তো সেখানে কেমন অনুরক্ত আপনার বক্তরা কেমন আছেন, বা সেখানে সাড়া কেমন পান, বা যে নাটকগুলা করছেন ওইখান থেকে কিভাবে আপনি সাড়া পান? সিলেটি ভাষার মানুষ তো বেশি। আর ইন্ডিয়ার মানুষ আসলে তারা ধর্ম তারা মনে করেন, তারা ধর্ম হিন্দু তারা মনে করেন আর কি। আমি সত্য হইলাম কিনা, প্রপার হইতাম পারলাম কিনা জানি না, তারা মনে করেন যে তারা ধর্ম হিন্দু, ক্রিকেট আর সংস্কৃতি, মানে তারা এই সংস্কৃতিটার এত বেশি মূল্যায়ন দেন, অর্থাৎ কল্পনা করার মতো নাই। যে ওই যে একটু আগে দেখলাম তারা আমরা যে বই মৌসুমী দেব, তারা যখন গুরুর নাম লইন তারা খানোয়াত দিন। তো এই যে তারা ইন্ডিয়া তারা বেশি, তারা একজন সেলিব্রিটি রে তারা সাথে সাথে তারা মানে প্রণাম এমনভাবে করেন, বোঝা যায় যে নিশ্চয়ই আসলে মানে বড় ধরনের কিছু। আর ইচ্ছা বক্ত হিসাবে তারা প্রত্যেকটা মানুষের তারা খুব বেশি মূল্যায়ন দেয়, বিশেষ সংস্কৃতি অঙ্গন, ক্রীড়াঙ্গন, যারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন। আর এটা কিন্তু দেখুন যে তারা যে জাতি বা যে মানুষগুলায়, জনগণগুলায় সম্মান করবো, এটা কিন্তু প্রতিভা বাড়ে যাই। এই ক্ষেত্রে তারা আমরা যখন গেছি, এটা কল্পনা করার মতো নয় যে হিনোর মন্ত্রী, পুলিশ সাপোর্ট। এটা আমরা যদি বিভিন্ন জায়গায় যাই, এখন যে সিলেট বিভিন্ন জায়গাগুলোর সময় স্বাভাবিক কারণে পুলিশের সাপোর্ট দিলে কিছু মানুষ আরো সেতে কোথায় কি তার জনি মানে না মনে করে রাজনীতিবিদ নি বড় কোনটা, মানে এটা কিন্তু ইন্ডিয়াত খুব বেশি সম্মান করাটা। আমরা দেশে সম্মান আছে, কিন্তু বুঝার অভাবটা ওই যে লাগে তৈরি হয় না। যে ইন্ডিয়াত আপনি কলকাতাত গেলে আমি বলছি 32টা মাঠ আছে এক লাইনে রাস্তার, তো এই মাঝে তো সচিন টেন্ডুলকার, ধোনি তৈরি হইব। তো আমরা দেশ এই মাঠের তুলনাও নাই, মাঠ লইয়াও মারামারি, খাটাখাটি, বিভিন্ন জ্বর সেম সংস্কৃতি অঙ্গনের লাগিয়ে দেখো আমরা দেশে হিলা পর্যাপ্ত কিছু নাই, আমরা প্রতিভা তৈরি হওয়ার মতো কিছু নাই। কিছু তৈরি হইলেও বাংলা সিনেমা দেখে না, সিনেমা তো ইয়া বার্থডে লইয়া ব্যস্ত। আমরা দেশের সত্য কথা যেটা আমি এই ব্যাপারে স্পষ্ট যে নায়িকা সিনেমা তো ইয়া বার্থডে অনুষ্ঠানও মানুষ বেশি হয়ে যায়, মূলটা দেখি হরিয়া। এটার সিনেমা হচ্ছে আরেকজন, এটার সিনেমা তো ইয়া হলের সামনে মানুষ বেশি, হলের সামনে তারা দেখিয়ে গেছেন কি মানুষে, সিনেমা তার দেখছেন না। কারণ মূল জিনিসটা থেকে আমরা হরিয়া, এটা কিন্তু বিশেষ করে আমরা দর্শকের কাছে অনুরোধ
যে মূল্যায়ন বাড়াই দিব আমি না। করিমগঞ্জের অভিজ্ঞতাটা বলছিলেন আপনি, জি। এখানে যে সম্মানটা পেয়েছেন। করিমগঞ্জ যে তারা আসলে খুব বেশি, আমরা প্রত্যেকটা সেক্টরের মানুষ আইছেন, নিজস্বর এমএলএ 5-6 জন এমএলএ আইছেন, আমরা যেটা তারা এমএলএ মানে আমরা সংসদ থেকে একটু নিচে, সাংসদ থেকে নিচে তারা আইছেন, বিভিন্ন শিক্ষামন্ত্রী, এরপরে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিশাল মানুষ তারা আমরা স্বাগত জানাইছেন এবং তারা আমরা রেসপন্স করছেন এবং বুঝা গেছে যে সিলেটি ভাষা এবং আমরা যে সম্মান করে আমরা বুঝতাম পারছি যে আসলে একটা হাজর একটা ফল পাইছি। এটা আমাদের দেশের জন্য একটা বিশাল গৌরবের বিষয় এবং শুধু আপনারা শুধু সিলেটি নাটককে উপস্থাপন করছেন না, সিলেটকে উপস্থাপন করছেন, আমাদের দেশকে উপস্থাপন করছেন। এই জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো উচিত। আমাদের দেশের বাইরে আপনারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন, এটা আমাদের জন্য বিশাল বিশাল একটা পাওনা। আপনারা আমাদের সম্পদ আমরা বলবো যে আপনারা আরও আগায় যাবেন। এইসব শিল্প সংস্কৃতি যে দেশে উর্বর থাকে সেই দেশটাই আসলে আগায় এবং মানুষের মন মানসিকতা ভালো থাকে, মানুষ সুস্থ মস্তিষ্ক নিয়ে বেড়ে ওঠে। এটার চর্চা থাকা উচিত। যাই হোক, আমরা এখন একটু মৌসুমীর সাথে আলাপ করব। মৌসুমী, ঈদ তো মুসলমানদের একটা উৎসব এবং এতে আপনাদের অংশগ্রহণ কেমন থাকে? এই যে গেল ঈদে আপনাদের অংশগ্রহণ কেমন ছিল বা কিভাবে আপনারা অংশগ্রহণ উদযাপন? মানে এই ঈদের দিনটা কি করি সেটাই। আচ্ছা, তো আমরা যে এলাকাতে থাকি ওইখানে আমরা হিন্দু মুসলিম প্রায় সমানই। তো দেখা গেছে যে আমাদের পুজোতে যখন পুজো হয় তখন দেখা গেছে যে আমরা দুর্গাপুজোতে একটু ধুনুচি দেই, এটা দেখছেন তো, এটা খুবই, ওইখানে গিয়ে মুসলমান যে আমাদের ভাইরা থাকে ওরাও কিন্তু ওইটা দেয়। তো আবার ঈদ আর যখন চলে আসে আমরাও কিন্তু ঘরে বসে থাকি না, আমরাও যাই ঘুরে ঘুরে দেখে আসি ওই পার্কে এই পার্কে। তারপর আগে থেকেই পাশের বাসার চাচি বলে রাখে যে শ্যামাই করছি কিন্তু আসবি কালকে, আর চটপটি করছি, এই তুই না বললি এই যে ওইটাকে কি পুলি পিঠা বলে না, পুলি পিঠা খাবি, ওইটা কিন্তু করবো, আসবি। তো আগের দিন থেকেই মেহেদি সেটাও পড়ি, কিন্তু কালকে ঈদ না, মেহেদি পড়তে হবে, এইগুলো আমরাও করি। তো ঈদের দিনটা এরকমই কেটে যায়। সকালবেলা উঠে একটু দেখা যায় যে আমাদের এলাকার ছোট ছোট ভাইরা ওরা যখন মসজিদে যায়, মসজিদের কাজ শেষ করে ঘরে এসে খেয়ে দিয়ে বাসার সামনেই সাউন্ড বক্সটা লাগে, গান চালায়, ওরা বাইরে নাচে, আমরা ঘরের ভেতরে নাচি, এরকমই যায়। যাই হোক, একটা অসাম্প্রদায়িক একটা চিন্তা চেতনা কাজ করে এবং সকলেই এই ঈদটাকে উদযাপন করে। যাই হোক, আমরাও এটা চাই যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক এবং এটা ধর্মীয় বিষয় যদিও, কিন্তু আলাদা আলাদা বিষয়, কিন্তু সবার আসলে সমান অধিকার আছে এটা তার ধর্ম পালন করার। এক্ষেত্রে হিন্দু মুসলমান আলাদা কিছু নেই, এটা যার যার ধর্মের স্বাধীনতার বিষয় এবং সবে অংশগ্রহণ করলে এটা সুন্দর হয়, উৎসব মুখর হয়। আপনাদের যেমন বলছিলেন যে দুর্গাপুজোয় আসলে অসংখ্য মুসলমান ছেলে পেলে তারা গান গায়, নাচে। এটাই সম্প্রীতির উদাহরণ আমাদের দেশে। এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং চলবে, এটা চলবে। একটা গান শোনা যায় কি এখন? আচ্ছা, মুরাদ ভাই বলছিলেন যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের, তো আমি এখন শাহ আব্দুল করিম স্যারের একটি গান করছি, আমার খুবই প্রিয় একটি গান। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না, যাওয়ার কালে প্রাণ বন্ধে নয়ন তুলে চাইল না, যাওয়ার কালে প্রাণ বন্ধে নয়ন তুলে চাইল না, আসি বলে গেল বন্ধু আইলো না।
আসবে বলে আশায় রইলাম, আশাতে নিরাশা হইলাম। আসবে বলে আশায় রইলাম, আশাতে নিরাশা হইলাম। বাটাতে পান সাজাই থইলাম, বন্ধু এসে খাইলো না। বাটাতে পান সাজাই থইলাম, বন্ধু এসে খাইলো না। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। সুজন বন্ধুরে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম। সুজন বন্ধুরে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম। আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইলো না। আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইলো না। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। আব্দুল করিম চিন্তা করে এই আশাতে যাবে মরে। আব্দুল করিম চিন্তা করে এই আশাতে যাবে মরে। আসে যদি মরণ পরে আমার এসে পাইল না। আসে যদি মরণ পরে আমার এসে পাইল না। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। যাওয়ার কালে প্রাণ বন্ধে নয়ন তুলে চাইল না। যাওয়ার কালে প্রাণ বন্ধে নয়ন তুলে চাইল না। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। চমৎকার, অনেক ভালো লাগার একটা গান আপনি শোনালেন ধন্যবাদ। আমাদের। যাই হোক, আমরা এখন আবার মুরাদের কাছে যাব। মুরাদ, তো আপনি ইত্যাদিতে অভিনয় করেছেন, এটা যুগ যুগ ধরে আসলে জনপ্রিয় একটা অনুষ্ঠান। বিশেষ করে ঈদের সময় আসলে আমরা ছোটবেলায় দেখেছি যে ইত্যাদি ছাড়া আমাদের কাছে চোখের সামনে আর কোনো প্রোগ্রামই ছিল না। এখনও সমানতালে ইত্যাদি জনপ্রিয়। হানিফ সংকেত সাহেব উনি আসলে অসাধারণ একটা কাজ করে যাচ্ছেন। তো ইত্যাদিতে আপনি অভিনয় করেছেন, কিভাবে ডাক পেলেন এবং এটার সাড়াটা কেমন পেয়েছেন? আসলে ইত্যাদি কাজ করার মূল স্পিড জনগণ, মানে জনগণ বলতে আমার যারা ভালোবাসেন সিলেটের মানুষ, তারা সারা তারার চাওয়া বা দাবিতে তো এটা মানে কোনো না কোনো হানিতে হানিফ স্যারের কাছে গেছে। তো আমার তাই খুঁজিয়া বা হরসইন বা আমার সাথে যোগাযোগ করিয়া সিলেটের পক্ষ থেকে আমি ইত্যাদির কাজ করছি। এবং ইচ্ছা আমার লাগি জীবনের সবথেকে বড় স্বপ্নর জায়গা আছে, যে আমি কল্পনা করতাম পারছি না যে এই হানিফ সংকেতের মতো ব্যক্তির কাছে বইয়া কিছু শিখমু বা দেখাইয়া দিবা বা তার নির্দেশনায় কিছু কর্ম। এটা যেমন আপনি সুরতাতে দেখছেন, আমার আব্বা আম্মায় গপ করেন বা আমার শুরুটা ওলা আছিল যে ইত্যাদির মিস্টার বিন দেখিয়া আমি অভিনয় আইছি। তো এটা ইত্যাদি যাইতে পারাটা এটা আসলে অনেক বড় ভাগ্য। এবং এটা আমি সিলেটের মানুষের কাছে কৃতজ্ঞ যে মানুষের সাপোর্টের কারণে, সিলেটি মানুষের এটা সাপোর্ট দেওয়ার কারণে ইত্যাদি পর্যন্ত যাইতাম পারছি। আর নিঃসন্দেহে আল্লাহর অশেষ কৃপা যে আল্লাহর হুকুমে এইটা গেছি। জীবনের সবথেকে বড় পাওয়া আমার কাছে মনে হয় এইটা একটা। আমার বাংলাদেশের তো ইত্যাদি থেকে বড় কোনো এইটা মানুষের কাছে ভালো লাগার অনুষ্ঠান নাই এখন পর্যন্ত। এইটা যাইতে পারে, এটা অবশ্যই গর্বের বিষয়। আচ্ছা, আপনি তো সিনেমায়ও অভিনয় করেছেন। জি, কোন সিনেমা? এটা সিনেমা মজবুতের গল্প, এটা শীঘ্রই এটা আইব, মিজানুর রহমান লাবু পরিচালিত। তো এটা একটা ভালো সিনেমা।
কোয়ালিটি সম্পূর্ণ আপনার চরিত্র কিরকম এটা বলা যাবে? আমার চরিত্র হইল এগুলো চমকটা হলো দেখবো, মজার চরিত্র আছে। আচ্ছা, এটার ইয়ে কেন নায়ক কে? নায়ক মঈন খান আর নায়িকা আচল। আচ্ছা, আর আর যেহেতু কই দিছি দুইজনের নাম, তো এটা হইলো সিলেট তারা আইসেন আবার পরে এই আমার হান্দাতে ইয়া বিপদ করেন আর কি, পরবর্তীতে পুরা কাহিনীটা বলা, মজার পুরা কাহিনী রিসোর্ট লইয়া। আমরা অপেক্ষায় থাকলাম, সেটা বড় পর্দায় দেখবো আমরা জি। মুরাদের এই অভিনয়। আসলে আপনি তো সিনেমায় অভিনয় করেছেন, সেখানে নারী চরিত্র নিশ্চয়ই আছে। যে আপনাকে ওই যে যেটা আগে প্রশ্ন করেছিলাম যে আপনার নাটকে নারী চরিত্র নেই, সেখানে অনেকের অভিযোগের তীর আপনার দিকে যে আপনি ধর্মীয় কারণে নারীদেরকে নেন না, কিন্তু সিনেমায় নিশ্চয়ই নারী চরিত্র আছে। সেটা সেটা একটা কথা আছে যে আজার আজার উন্দুর খাইয়া বিলেজি রাগি হজ, বিষয়টা মানে এটা একটা ওখানে হইলাম যে নাটকর মাঝখানে ইয়া যারা এখান হয় যে ধর্মীয় নাটক দেখে সিনেমা দেখবো, কিন্তু আমারও না ইয়া হইব যে ধর্মীয় ওখান হয়েছে ওখান হয়েছে ওখান হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে নাটক করা শুধুমাত্র গ্রিন বাংলার স্ক্রিপ্টে ডিমান্ড করে না, বা আমরা বিভিন্ন কারণে নেই না নাই, বাকি সব জায়গার তো এই এখন যে আছি এখন কি তা দুইয়াতর বিতরুত আছেন, এক হাত দুইয়াতর বিতরুত একজন মহিলা আছেন। সুতরাং এটা দিয়ে কিতা প্রমাণ নয় যে আমরা ধর্মীয় কারণ বলতে এটা মনে করি না। ধর্মীয় কারণে তো অনেক কিছু নিষেধ, যারা কমেন্ট করেন এরাও জানেন যে কিতা কররা, আচ্ছা রাইট মোবাইলও কতটা দেখেন, আর সকালে উঠি আমার নাটক দিলে কমেন্ট করেন হারাম আর হালাল। সুতরাং দৃষ্টিভঙ্গিটা আরো বদলাইতেইব। ধর্ময় নিষেধ যদি আমরা মানতাম, তে আমরা দেশ এই অবস্থা হইল না, আইল টেলানি হইল না, বাইয়ে বাইয়ে মাইর থাকলো না, জাগা জমি লইয়া মাইর থাকলো না, কোন খারাপি থাকলো না, একে অপরের হত্যা করলো না, মানুষের সম্পদ মারিয়া খাইল না। শুধু নাটকও আইয়া ধর্মরে আইয়া চিন্তা করাটা মনে নাই। ধর্ম ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হইল সার্বজনীন জীবন ব্যবস্থা, পুরাটা মিলেইও একটা ইসলাম, খালি নাটকও নাই। আর আমি ধর্মীয় কোনো কারণে এটা করি না, এটা হইলো জাস্ট স্ক্রিপ্টে ডিমান্ড করে না, করলে নিমো না। বলছেন তো এটা যে ভবিষ্যতে হয়তো এটা আসবে, আমরা দেখি শেষ পর্যন্ত কি হয় মুরাদের নাটকগুলাতে। স্ক্রিপ্ট যদি ইলা কোনো আয়তে নারী ঢুকবা, যদি না আয়তে হলেও চলিয়ে যাইব। আচ্ছা, ধরেন এই প্রজন্মে যারা নাটক করছেন সিলেটের, তাদের মধ্যে সবচেয়ে ভালো আপনার দৃষ্টিতে কারা করছেন, ভালো করছেন কারা? আমার থেকে বালা সবে হররা, এটা আমি বিশ্বাস করি। যেমন আমার থেকেই বালা হররা, আমার থেকে আমরা সব থেকে কম দেখায় নাটক করি, কিন্তু অন্যরা মোটামুটি তারা বালা ইনভেস্ট করেন, তুলনা করার সুযোগ নেই, একজন থেকে আরেকজন সেরা, আবার কেউ দেখে কেউ কম নাই বাকি যারা করেন। বিশেষ করে আগে যারা নাম হয়েছি কটাই মিয়া, তাই তো তাদের তো সবে চিনুন, পরে রাসেল হামিদ খাট্টুশালী ভাই, এরপরে শিপন আহমদ মদরিস আলী, এবং তারা টিমও আরও আছেন জনপ্রিয়, যেমন এই কলজারুন, কারানা রিয়া, আবার সুবা, আরও যারা আছেন অনেক নাম জানা নাই, অনেক আছেন। তো তারা তো বিশাল একটা টিম আছে, তুলনা করার কোনো সুযোগ নেই। একটা গ্রুপ করলে একটা গ্রুপ প্লে, একজন অভিনেতার লেগে সব সেরা, তবে আমার থেকে সেরা না। একটা বিষয় আসলে অনেকে অনুরোধ করেছেন আমাকে যে আপনার কিছু জনপ্রিয় ডায়লগ শুনতে চান। জনপ্রিয় ডায়লগ তো লাইভও পাওয়া যাইব কিলা বুঝলাম না, তবে শিল্পীরা লই একটা জিনিস পাইতাম পারবো। শিল্পীরা আর একটা জইল আপনার দেখাবা, তারা যখন গান বলি যায়, তারা একটা গোপন শেয়ার করলাম যে তারা জানেন কিন্তু আমরা জানি না আর কি। তারা গান বুলি গেলে, যেমন তারা গান গাইয়া বলা আসি বলে গেল, এখন তো ভুলি গেছেন, গেল বন্ধু করে কিনা আইলো না, এখন ভুলি গেছেন। আসি বলে এখন কি তারা সাথে সাথে মাইকটা দর্শকলে দিলে আসি বলে গেল, দর্শকে কইয়া দেয়া আইলো মুখস্থ পরের লাইন মনে হইলা লগে লগে, যেমন বন্দে মায়া লাগাইছে হয়েও দিলাইলা, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে আবার দিলাইলা, মানে দর্শকের তো মনে আছে। এটা কি হবে, এরকম হয় যে কোনো গান, যেমন আর কোনটা গান, এটা তো আমরা অন্যভাবে দেখি। না না না, তারা যখন শিল্পীরা যখন গান ভুলি যায় তখন তারা দর্শককে দিল। একবার এক শিল্পী গেছেন গানও, যাওয়ার পরে এইরকম তো গান গাইরা, যেমন একটা গান গাইরা বলা লীলা বালি লীলা, আবার গিয়া দেই। তো গান শেষে তাই গেছিলাম 50,000 টাকা ফুরে গিয়া, আয়োজকে 25,000 দিছে, হইল ওখানে তুমি অর্ধেক খাইছো, দর্শক অর্ধেক খাইছে, 25,000 নাও। তো এটা আসলে আয়োজকে বুঝতে পারছে দেখিয়া, তো এই শিল্পী আবার যথেষ্ট যোগ্য, তার পুরা লাইন মুখস্থ আছে, আর মুখস্থ না থাকলেও তো মাইক দেওয়ার সুযোগ নেই, আর আমরাও গান পারি না, তাল দিতাম পারতাম না। তো দর্শকলে আসলে আমি নাটক ছাড়া কোনো জায়গাতে এখন পর্যন্ত ডায়লগ কইছি না, বা আমি আবার ব্যাপারে ইজি নাই, অভ্যস্ত নাই।
এরপরে শুনতে চায় মানুষ। এই তো মজা করলাম, এগুলা মজা করলাম, ওরা গান শুনি, আরো একটা ডায়লগ বলেন। যে গান শোনা পরে একটা গান শুনি এর বাদে আচ্ছা ঠিক আছে, মৌসুমী এখন বেলাল বলছেন, মুরাদ বলছেন যে একটা গান শুনি আমরা। হ্যাঁ, আরেকটা গান শুনি। আচ্ছা, তো এখন কার গান শোনাবেন? এখনো আমি চাইছি যে রাধারমন দত্তের একটি গান করতে। এই গানটা আমার খুবই প্রিয় একটি গান। শ্যামদাওয়ানিয়া বৃন্দে গো বৃন্দে শ্যামদাওয়ানিয়া, শ্যামদাওয়ানিয়া বৃন্দে গো বৃন্দে শ্যামদাওয়ানিয়া, শ্যামদাওয়ানিয়া বৃন্দে গো বৃন্দে শ্যামদাওয়ানিয়া। আমার মন প্রাণ আখি জোড়ায় প্রাণ বন্ধুর প্রাণে সাইয়া গো, মন প্রাণ আখি জোড়ায় প্রাণ বন্ধুর প্রাণে সাইয়া গো, বৃন্দে শ্যাম দাও আনিয়া, শ্যাম দাও আনিয়া বৃন্দে গো বৃন্দে শ্যাম দাও আনিয়া। সারা নিশি শয্যা পাতে গো কান্দি সেবার জিনিস লইয়া, সারা নিশি শয্যা পাতে গো কান্দি সেবার জিনিস লইয়া, কত চিন্তার বাজারে বৈশা নাচে আমার হৃদয় জুড়িয়া গো, চিন্তার বাজারে বৈশা নাচে আমার হৃদয় জুড়িয়া গো, বৃন্দে শ্যাম দাও আনিয়া, শ্যাম দাও আনিয়া বৃন্দে গো বৃন্দে শ্যাম দাও আনিয়া। নারী জাতি অল্প মতি গো ভোলায় শ্যামের বাসে দিয়া, নারী জাতি অল্প মতি গো ভোলায় শ্যামের বাসে দিয়া, এগো কোন বিধাতা বন্ধে রক্তা গড়ছে পাষাণ দিয়া গো, কোন বিধাতা বন্ধে রক্তা গড়ছে পাষাণ দিয়া গো, বৃন্দে শ্যাম দাও আনিয়া, শ্যাম দাও আনিয়া বৃন্দে গো বৃন্দে শ্যাম দাও আনিয়া। ভাইবে রাধা রমন বলে গো বৃন্দে মনেতে ভাবিয়া, ভাইবে রাধা রমন বলে গো বৃন্দে মনেতে ভাবিয়া, এ জনম গেল রাধার কান্দিয়া কান্দিয়া গো, এ জনম গেল রাধার কান্দিয়া কান্দিয়া গো, বৃন্দে শ্যাম দাও আনিয়া, শ্যাম দাও আনিয়া বৃন্দে গো বৃন্দে শ্যাম দাও আনিয়া। আমার মন প্রাণ আখি জোড়ায় প্রাণ বন্ধু পানে চাইয়া গো, মন প্রাণ আখি জোড়ায় প্রাণ
অনেক অনেক চমৎকার গান গাইলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকরা নিশ্চয়ই উপভোগ করেছেন আপনার গান। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। দর্শকদের উদ্দেশ্যে আপনি শেষ কিছু বলেন। ধন্যবাদ দর্শকদের এত ধৈর্য ধরে আমার অনুষ্ঠানটা দেখার জন্য। আশীর্বাদ করবেন। মুরাদ ভাই তো অনেক উপরেই উঠে গেছেন, যেন আমিও মুরাদ ভাইয়ের মতো করে বড় হতে পারি, আর ভালো মানুষ অবশ্যই থাকতে পারি। আছে কিনা জানি না, তবে যেন হতে পারি। ধন্যবাদ মুরাদ। আসলে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, তো অনেক কথাই হলো আজকে, আমরা অনেক অনেক না জানা কথা শুনলাম আপনার কাছ থেকে। একটা শেষ প্রশ্ন, যে ধরেন নাটক নিয়ে তো আপনি অনেক চিন্তা ভাবনা করছেন, যে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন আপনি তো ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি, যে নাটকে কোন পর্যায়ে আপনারা নিয়ে যেতে চান? এই ভবিষ্যৎ পরিকল্পনা যত আপডেট, এই মানুষের যত মন মানসিকতা আপডেট হইব, আমরা ও আপডেট কাজ করতাম চাই, এবং মানুষের সমাজে যেটা যা ঘটের আমরা অ্যালার্ম হিসেবে কাজ করতাম চাই, মানে সুস্থ সংস্কৃতির দিকে মানুষের দাবিত করতাম, যে আহ্বান করতাম চাই, যাতে নাটক মানে হইল এই পর্দা বা একটা প্রতিচ্ছবি, নাটকের মাধ্যমে আমরা মানুষের সচেতন করতাম চাই, এবং ভবিষ্যতে মানুষের সাপোর্ট হইলে আরো বড় বড় কাজ করতাম চাই, বড় বাজেটের কাজ করতাম চাই। এটাই আমরাও চাই আসলে সিলেট থেকে সুস্থ ধারার নাটকের চর্চা হোক। যারা নাটকে কাজ করছেন তারা সুস্থ বিনোদনের কাজ করুন। আমরা যারা নতুন প্রজন্ম আসছেন, নতুন প্রজন্মের জন্য শিক্ষামূলক নাটক তৈরি হোক সেই প্রত্যাশা করছি, এবং সবাইকে আসলে দেরিতে হলেও আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি টানছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।